আমাদের সফলতা এই জায়গায় যে আমরা সাগরনের আন্দোলনটিকে ধরে রাখতে পেরেছি। আপনারা জানেন যে 2012 সালের 11 ফেব্রুয়ারি নির্মম নৃশংসভাবে তাদের ঘরে, নিজ ঘরে, যেখানে নিজ ঘরের মতো নিরাপত্তার জায়গা তো আর কিছু হতে পারে না, সেই জায়গাতে নির্মম নৃশংসভাবে সাগররণীকে হত্যা করা হয়েছে। সাগররণীকে হত্যার পর খুনিরা পালিয়ে যায়, অথচ ওই বাড়িটি ছিল সিসি ক্যামেরার আওতাভুক্ত, ওই রাজাবাজারের ওই গলিটা ছিল সিসি ক্যামেরার আওতাভুক্ত। কিভাবে হত্যাকারীরা পালিয়ে গেল এবং এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এটি পুলিশের জানার কথা। কিন্তু এই হত্যাকাণ্ডের যে তদন্ত রিপোর্ট, এই হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট থেকে এতদিন লাগার কথা নয়। আমি 2012 সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্বে ছিলাম। ভোরবেলা যখন জানতে পারলাম সাগররণী নিজ ঘরে নৃশংসভাবে খুন হয়েছে, আমি মিরপুর থেকে ছুটে আসলাম। সাগররণী রাজাবাজারের বাসায় এসে দেখলাম একটি ঘরের ভিতরে কর্ডন করা লাশ, পুরো ঘর রক্তাক্ত। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেরা খাতুন সাংবাদিকদেরকে বলল 24 ঘন্টার ভিতরে সাগররণীর হত্যাকারীরা ধরা পড়বে। আমরা আহত হৃদয় নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিরে এসে আমরা মিলাদ মাহফিলের কর্মসূচি দিলাম। জাতীয় পতাকা এবং আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির পতাকা আমরা অধনির্মিত রাখলাম এবং বললাম 48 ঘন্টার ভিতরে সাগররণীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নের 2 অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের 2 অংশ, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে, একটি বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ে তুলবে। 48 ঘন্টার ভিতরে সাগররণীর হত্যাকারীরা যখন গ্রেপ্তার হয়নি, আমরা তখন দীর্ঘ 4.5 ঘন্টা বৈঠকের পর জাতীয় প্রেস ক্লাবে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করলাম। সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের অন্যতম দাবি ছিল সাগররণী সহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সেই সাথে বাংলাদেশের যে কোনো জায়গায় সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে এই প্ল্যাটফর্ম থেকে তার প্রতিবাদ জানানো হবে। আর স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা সাগররণীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, আমরা অনশন করেছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছি, আমরা সাগর এবং মেহেরুনের মাকে নিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছি। তিনি সাগর এবং মেহেরুনের মাকে বুকে টেনে নিয়ে বলেছিলেন সাগররণীর হত্যাকাণ্ডের বিচার তিনিও চান এবং খুব সহসাই সাগররণীর হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু সাগররণীর হত্যাকাণ্ডের বিচার তিনি করেননি। উল্টো তিনি জাতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে সাংবাদিকদেরকে আরো আহত করলেন। তিনি কি বললেন? তিনি বললেন কারো প্রত্যেক পাহারা দেওয়ার দায়িত্ব তার নয়। আমরা আহত হয়েছি। আমরা সেদিন ধরে নিয়েছিলাম এই ফ্যাসিস্ট হাসিনার আমলে সাগররণী হত্যাকাণ্ডের বিচার আমরা পাব না। আমরা সাগররণী হত্যাকাণ্ডের বিচার পাইনি, কিন্তু ফ্যাসিস্ট সরকারের দেশ থেকে পালিয়ে গেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে সরকার ক্ষমতায় এসেছে, এই সরকার আমাদের সকলের সরকার, এই সরকার আমাদের আশা জাগানিয়া সরকার, এই সরকার আমাদের স্বপ্ন বাস্তবায়নের সরকার। আমরা বিশ্বাস করি এই সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে সাগররণীর হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা সাগররণীর হত্যাকাণ্ডের
বিচার দেখতে চাই। নয়, কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল পুরুষ সাংবাদিক সমাজকে এবং কনফিডেন্ট করার চেষ্টা করা হয়েছিল পুরুষ সাংবাদিক সমাজকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। নিহত সাংবাদিকদের কলমকে থামিয়ে দেওয়ার জন্যই, আমাদেরকে ভয় পেয়ে দেওয়ার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তখনকার যারা পরাশক্তি দ্বারা। সেজন্যই কিন্তু এই হত্যাকাণ্ডটির সঠিক বিচার হয়নি, নানাভাবে তাই বাহানা করা হয়েছে। ইতিমধ্যে বক্তারা বলেছেন যে 116 বার তদন্ত পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। বর্তমান যে সরকার এসেছে 5 আগস্টের পরে, সেই সরকার কিন্তু বলেছে তারা এই হত্যাকাণ্ডের বিচার করতে আন্তরিক, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই আন্তরিকতার স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি না। কারণ এই সরকারের আমলে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকবার এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন সেটি পিছিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিক সমাজ, আমাদের যে রুটি রুটি, আমাদের যে সংগ্রাম আন্দোলন এবং এই আমাদের প্রিয় যে সহকর্মী হত্যার বিচারের দাবি, সেটি আমাদের চলতেই থাকবে এবং কোনো ভয়, কোনো হুমকি, কোনো ধামকি, কোনো প্রলোভন আমাদের এই আন্দোলন থেকে পিছু টান দিতে পারবে না। এবং আমাদের ঢাকার ইউনিটি অতীতের মতো আগামী দিনে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে। সাংবাদিক নেতাদেরকে আমরা ফেরেশতার মতো সম্মান করতাম, তারা এক পর্যায়ে আন্দোলনটা কুক্ষিগত করে গণভবনের কার্পেটের নিচে জমা রেখে কিছু সম্মানের অর্থে বা কিছু আর্থিক সুবিধার জন্য বেইমানি করেছিলেন। সেই যে আন্দোলনটা ভাটা পড়ল এবং আমরা প্রতি বছর এটাকে ধরে কর্মসূচি নেই ঠিকই, কিন্তু ওই কার্পেটের তলের থেকে আর এটা ওঠে নাই। মানে নিশ্চিত যে তারা বিচার করবে না, কিন্তু আমরা আমাদের স্বজন হারিয়েছি। আমরা তো তাদেরকে বলতে পারি নাই। আমরা শুরুর দিকে তার সাগরণীতে বাসায় যেতাম, তার ছোট ছেলেটার খোঁজ খবর দিতাম, তার মাদের সাথে, দুজনের মা, একজন এখন মারা গেছেন, তাদের সাথে দেখা করতাম এবং আশ্রয় দিতাম। এভাবে কয়েক বছর যাওয়ার পরে যখন দেখি কোনোভাবে কিছু হচ্ছে না, আমরা তখন কিছুটা লজ্জিত হয়ে যাই এবং মুখ লুকাই। আমাদেরকে সাধারণ মানুষ রাস্তাঘাটে ধরে জিজ্ঞেস করে, কিসের কি করেন আপনারা, কি সাংবাদিকতা করেন আপনারা, সারা দেশের খবর নেন, অথচ আপনাদের বেডরুমের নিরাপত্তাটা নাই। এই অবস্থা থেকে আমরা নানাভাবে চেষ্টা করেও কোনো অগ্রগতি করতে পারিনি। বিকজ দেশে কি একটি সরকার প্রতিষ্ঠা ছিল আপনারা সবাই জানেন। এবং যখন সারা দেশ উত্তাল এই গত সরকার, ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার জন্য, তখনও লক্ষ্য করেছেন সরকার বিদায়ের মাত্র কয়েকদিন আগে আমাদের কিছু ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমাদের কিছু সাংবাদিক নেতৃবৃন্দ ওই গণভবনে গিয়ে, ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তাকে পরামর্শ দিয়েছে, এই করেন সেই করেন, সব থেমে যাবে। এই যে মানে অবুঝপনা, এই যে মাথা বিকিয়ে দেওয়ার যে ফ্যাসিস্টের কাছে, সেই কারণে শুধু আমাদের সাগররণী নয়, দেশেরও পর্যাপ্ত ক্ষতি হয়েছে। অনেক বড় বড় অ্যাচিভমেন্ট ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। তিলে তিলে গড়া বিভিন্ন প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল, যে কারণে আমাদের কোনো প্রত্যাশা পূরণ হয়নি, আমাদের কোনো দাবি দেওয়া তাদের কানে পৌঁছায়নি। তারা এটাকে একটি আনুষ্ঠানিকতা শুধু মনে করেছে। আজকে আমরা আশাবাদী হচ্ছি যে একটি সুযোগ এসছে, কিন্তু গত 6 মাসে খুব কি বেশি আশাবাদী হওয়ার মতো কিছু দেখেছি আমরা? আমরা যেটি বলছি যে 114 বার বা কেউ বলছেন 116 বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় নিয়েছে। এই সরকারের আমলেও তারা সময় নিয়েছে। তাদের চাকরি থাকে কি করে যে তদন্ত প্রতিবেদন করতে বছর পর বছর লাগে? তাদের আনফিট সে তদন্ত কর্মকর্তারা, তাদের চাকরি চলে যাওয়া উচিত বা জবাবদিহিতা আওতায় আনা উচিত। এখনো যদি সময় চায় আর তারা বলে দেখছি অগ্রাধিকারে রেখেছি, এটা কোনো কথা না। আসলে আমরা যারা আগে বলছি, লিখতে পারি নাই, বলতে পারি নাই, এখন তো পাচ্ছি। আজকে এই সমাবেশ থেকে কথা উঠেছে যে শুধু এটির জন্য একটি সংগ্রাম কমিটি করা দরকার, যে কমিটি একদম অল আউট কর্মসূচি ঘোষণা করবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে। সেটি হতে পারে সচিবালয়ে, সেটি হতে পারে এখানেও, বা সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে দাওয়াত করে এনে